সাজিদ মুস্তাহিদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, এসে আপনি যেমনটা জানেন টি-20 বিশ্বকাপের কিন্তু আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে গেছে, যেটা এর আগের বার আমি যখন সরাসরি যুক্ত হয়েছিলাম জানিয়েছিলাম যে ওমানের ঐতিহ্যটাকে ছোট করে একটা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে। ঠিক সেভাবেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং সেভাবেই আমরা দেখেছি যে উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন ছিল। খুব সংক্ষিপ্ত একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং এরপরই কিন্তু প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে। পাপুয়া নিউগিনি এবং ওমান মুখোমুখি হচ্ছে। পাপুয়া নিউগিনি ব্যাটিং করছে, এখনও তাদের প্রথম ইনিংস শেষ হয়নি। তাদের ইনিংসটা যে উইকেটে খেলা হচ্ছে আমরা কিন্তু যেটা দেখে বুঝতে পারছি যে উইকেটটা কিন্তু বেশ বেশ রান হচ্ছে উইকেটে। ডেফিনেটলি এখানে যারা বিগ হিটার বা যাদের হিটিং অ্যাবিলিটি যত ভালো, ডেফিনেটলি তারা এই উইকেটে ভালো ব্যাট করবে এবং বাংলাদেশের ম্যাচটাও আমরা ধরতে পারি যে নিশ্চিতভাবে হাই স্কোরিং একটা ম্যাচ হতে যাচ্ছে। এবার একটু বাংলাদেশের ম্যাচ নিয়ে বলতে চাইব। বাংলাদেশের ম্যাচ কিন্তু আমরা জানি যে রাতের ম্যাচটি বাংলাদেশের ম্যাচ নিয়ে ওমানের স্থানীয় যারা থাকেন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি, তাদের মধ্যে উচ্ছ্বাস বা উদ্দীপনার মানে কোনো কমতি নেই। তাদের মধ্যে একটা বলা যায়, যেটা আমি প্রতিবেদনে দেখছিলেন, যে টিকিটের জন্য হাহাকার। অনেকে কিন্তু টিকিট কেটেছে, আবার অনেকে সেটা অন্য মাধ্যমে 2 গুণ এমনকি 3 গুণ দামেও কিন্তু বিক্রি করছে। অনেকে সেই 3 গুণ দাম দিতে চাচ্ছে, তারপরও কিন্তু তারা টিকিট পাচ্ছে না। তারা কোনোভাবে চায় যে এই ইতিহাসের সাক্ষী হয়ে মাঠে বসে বাংলাদেশের খেলাটা দেখতে। কারণ আমরা জানি ওমানে এর আগে বাংলাদেশ ফুটবল এবং হকি দল খেলে গিয়েছিল অতীতে, তখনও কিন্তু গ্যালারি ভর্তি দর্শক ছিল, যদিও তখন পরিস্থিতি একটু অন্যরকম ছিল, তখন কিন্তু এরকম কোভিড সিচুয়েশন ছিল না। তো আর স্টেডিয়ামগুলো কিন্তু বেশ বড় ছিল, ধারণ ক্ষমতা বেশি ছিল। কিন্তু এখন যে মাঠে খেলা হবে আমরা জানি এটা একটা টেম্পোরারি স্ট্যান্ড করা হয়েছে বেশ কয়েকটি, সেখানে কিন্তু দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন, কিন্তু সেটা খুবই সীমিত, মাত্র 3000 টিকিট দেওয়া হতো। তো সেক্ষেত্রে যার কারণেই কিন্তু সমর্থক যারা আছেন এখানে, তাদের মধ্যে একটা আক্ষেপ কিন্তু সবার মধ্যে আছে যে 3টি ম্যাচ বাংলাদেশ খেলবে, অনেকে একটি ম্যাচেরও টিকিট পায়নি, অনেকে অনেক কষ্টে 1টি বা 2টি ম্যাচের টিকিট পেয়েছে। তো তারা সবাই চাইছেন যে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে এসেছে, এখানে বিশ্বকাপ খেলছে, সবাই চান যে বাংলাদেশ যেন একটা উইনিং নোটে শুরু করে এবং বাংলাদেশ দলও কিন্তু সেটা চাইবে। আমরা জানি স্কটল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে ব্যবধানটা কিন্তু অনেক বেশি। স্কটল্যান্ড এখনও সহযোগী সদস্য, বাংলাদেশ কিন্তু টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির প্রায় 21 বছর হয়ে গেছে। তো বাংলাদেশের কথা যদি বলতে হয়, বাংলাদেশ দলে যেমন সাকিব ফিরেছেন, কালকে আমরা তাকে অনুশীলনে দেখেছি, তবে কিছুটা হলেও তাকে টায়ার্ড দেখিয়েছিল, কারণ তিনি যেটা শোনা যাচ্ছে যে তিনি দুবাইয়ে আইপিএলের ফাইনাল খেলে হয়তোবা বাই রোডে তিনি এসেছিলেন ওমানে, তার মধ্যে এই কারণে হয়তোবা কিছুটা ক্লান্তি ছিল। তারপরও তিনি পুরো দল যেভাবে অনুশীলনের যে প্রসিডিউরটা ছিল সেগুলো মেনটেন করে তিনিও কিন্তু অনুশীলন করেছেন। মুস্তাফিজও কালকে আমরা দেখেছি অনুশীলন করেছেন। তো বলা যায় যে সবাই কাল অনুশীলন করেছিল। আজকে যখন আসলে কেমন একাদশ হবে এটা নিয়ে সবার মধ্যে হয়তো একটা আগ্রহ আছে। গতকালই কিন্তু অনেকটা বলে দিয়েছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ কেমন হতে পারে। তিনি বলেছেন যে ঘরের মাঠে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে খেললো সেই ম্যাচের মতোই হয়তো বা একাদশগুলো হবে। টপ অর্ডারে হয়তো বা নাইম, লিটন, এরপর 3 নম্বরে হয়তো বা দেখা যেতে পারে সৌম্য সরকারকে, এরপর সাকিব আল হাসান, মুশফিক মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, এরপর সোহান এবং 3 পেসার। তবে একটা বিষয় যেটা যে হয়তোবা যদি 2 পেসার খেলানোর সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে হয়তো শেখ মেহেদিকে দলে দেখা যেতে পারে। তবে আমরা জানি আফিফ হোসেন ধ্রুব কিন্তু পার্ট টাইম অফ স্পিনিং করে থাকেন এবং কালকেও আমরা তাকে বল করতে দেখেছি নেটে। তো সেই ক্ষেত্রে যদি শেখ মেহেদিকে না নেওয়া হয় অবশ্যই সেদিকে প্রায়োরিটি পাবে, কিছুটা হলো বোলিংয়ের সুযোগ পাবেন, অপরচুনিটি হয়তো বা পেতে পারেন আফিফ হোসেন ধ্রুব। তবে এতটুকু বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা আজকের ম্যাচে বোলিং করতে পারবেন না, ওনার ব্যাক পেইন আছে। ব্যাক পেইন এর জন্যই তিনি কিন্তু আসলে গত 3টি ম্যাচ, আনঅফিসিয়াল 1টি এবং অফিসিয়াল 2টি প্রস্তুতি ম্যাচ তিনি খেলেননি। সো সেক্ষেত্রে বাংলাদেশ দল ঝুঁকি নিতে চাইবে না, যদিও আমরা জানি তিনি টি-20তে ব্যাটিংয়ে যতটুকু কার্যকর সমানভাবে বোলিংয়েও তিনি যথেষ্ট কার্যকর। তিনি ঘরোয়া ক্রিকেটের বিপিএলের কথা যদি বলি, ইনফ্যাক্ট বাংলাদেশ জাতীয় দলের হয়েও লাস্ট কয়েকটি সিরিজও তিনি বোলিং করছেন। তো তবে আজকে বাংলাদেশ চাইবে যে সব মাহমুদুল্লাহ যেন ফিট থাকে, সো তাকে হয়তো বা বল হাতে দেখা নাও যেতে পারে, তবে তার ব্যাটিং সার্ভিসটা বাংলাদেশ দল অবশ্যই চাইবে যে যেহেতু তার গত কয়েকটা ম্যাচে তার ভালো একটা গড় আছে, ভালো তিনি স্ট্রাইক রেটে খেলছেন, অন্যদের তুলনায় অন্তত তার স্ট্রাইক রেটটা ভালো। নাইম শেখের কথা বলতে হয়, তার স্ট্রাইক রেট 105, 6 বা 110-এর মধ্যেই কিন্তু আপনার নড়চড় করছে, কোনোভাবেই তিনি সেটাকে অ্যাক্সেলারেট করতে পারছেন না। সেক্ষেত্রে অন্য যারা আছেন, আমরা জানি লিটন এবং লিটন, সৌম্য, আফিফ, তারা কিন্তু একটু ঝোড়ো ব্যাটিং, বা আমরা যদি বলি যে তারা সবাই আসলে একটু আগ্রাসীভাবে খেলেন। তো সেই মুডে যদি বাংলাদেশ থাকে ডেফিনেটলি একটা ভালো ম্যাচ হবে। একই
সঙ্গে স্কটল্যান্ডের কথা একটু বলে শেষ করে দেবো এশা। স্কটল্যান্ডের রিচার্ড ব্যারিংটন যিনি আছেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 3 নম্বর অলরাউন্ডার টি-20-র, তাকে কিন্তু আসলে বলা যায় এই ম্যাচে স্কটল্যান্ডের পরিকল্পনা তাকে ঘিরে কিন্তু নিশ্চয়ই সাজাচ্ছে, কারণ আমরা জানি তিনি দীর্ঘদিন ধরে খেলছেন। তো ডেফিনেটলি একটা ভালো ম্যাচের প্রত্যাশা করাই যায়। তো আমার কাছে মাস্কাট থেকে এই ছিল সবশেষ খবর এশা। টি-20 বিশ্বকাপের সর্বশেষ খবর জানাচ্ছিলেন ওমানের মাস্কাট থেকে সহকর্মী সাজেদ মুস্তাহিদ।